আকাশে ছোঁয়ার গল্প সাজাই, শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায়, সে যেন শুধু দৃশ্য সাজায়। যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই, আকাশ ছোঁয়ার গল্প সাজায়, শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল, আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত, যত গল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজাই, শূন্যে ওড়ার ছন্দে মেতে। মানুষের খেয়াল বলে কথা, তবে মনে হলো লোকটা একদম পাল্টে গেছে। প্রতুলবাবুকে এখন তার বউয়ের খবর নেন? জিজ্ঞেস করিনি, তবে হরদীপবাবু বললেন পাগলের নাকি একেবারে শেষ স্টেজে পৌঁছে গেছে, যে কোনো দিন মরে যাবে। ওই হসপিটালে টাকা দিয়ে বোধহয় দায়িত্ব খালাস। আর সেই কাজের মেয়েটা, তাকে দেখলে? সে তো আর কাজের মেয়ে না, সে তো ঘরের মালিক হয়ে বসে রয়েছে। কেমন? এমন কোনো ওষুধ নেই যা প্রতুলবাবুর শরীরে বাসা বাঁধেনি, এটা অবশ্য তার কথা। তবু আমার কেন যেন মনে হলো যে উনি বেশি দিন বাঁচবেন না। এখন সে কাজের মেয়েটা ধান্দায় আছে সমস্ত সম্পত্তি হাতিয়ে নেওয়ার, কিন্তু আইনগত উত্তরাধিকারিণী হচ্ছে আমাদের দীপা। তুমি কি জানো কত টাকার সম্পত্তি? কত? প্রায় 15 থেকে 20 কোটি টাকা। 15-20 কোটি টাকা? কিন্তু হরদেব বলল আরো বেশিও হতে পারে। কিন্তু শোনো, দীপাকে যদি এখনই রমনা সেনের বাসাতে পাঠাতেই হয়, তাহলে ওই কয়টা টাকাতে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। প্রতুলবাবু যখন জানবেন ওর টাকা আমরা দীপার জন্য খরচ করছি না, নিজেরা ভোগ করছি, তখন তিনি হাত মুঠো করে বলবেন আমাদের আর একটা পয়সাও দেবেন না। কাজেই দীপাকে আমরা শহরের অন্য কলেজে এবং হোস্টেলে রাখবো, ওর জন্য টাকা খরচ হবে, তাহলে প্রতুলবাবুর কাছ থেকে আরো অনেক টাকা পাওয়া যাবে। কিন্তু ওর টাকা আমরা নেব কেন? কেন নেব না? যে অন্যায় তিনি করেছেন, আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছেন, তার দাম তাকে দিতে হবে না? টাকা দিয়ে কি সেই দাম শোধ করা যাবে? যায় না, কিন্তু কিছু তো দিতে হবে। এই টাকা দীপার ভবিষ্যৎকে নিরাপদ করবে, অন্তত ভবিষ্যতে না খেয়ে মরবে না।
সেটা তো এখন যে টাকা দিয়েছে তাতেই হয়ে যায়। বাকি সম্পত্তির দিকে লোভ করছি কেন আমরা? এই না হলে মেয়ে বুদ্ধি। আরে হাজার হলো দীপা ওই বাড়ির বউ, ওর সম্পত্তি কাজের মেয়ে ছেলেরা ভোগ করবে, এটা আমি কিছুদিন হতে দেবো না। ওর সম্পত্তি আমাদের। মানে দীপার। তাহলে তুমি ওকে রমলা সেনের কাছে পাঠাচ্ছ না? না, শোনো, আমরা দীপাকে ভালোবাসি, আমরা ওর ভালো চাইছি, কিন্তু তার জন্য আমরা এমন কিছু করতে পারি না যাতে আমার দুই ছেলের ক্ষতি হয়। আর তাছাড়া নেবো নাই বা কেন? এ তো পড়ে পাওয়া যোগ্য না। থাক, এসব কথা যেন কেউ জানতে না পারে। ও আগে পড়াশোনাটা শেষ করুক, ততদিন কিন্তু আমরা ওর মূল টাকাতে হাতই দেবো না। কিন্তু আমার মেয়েকে তো আমি জানি, যেই শুনবে প্রতুলবাবুর টাকাতে ওকে পড়াচ্ছি, ও বেঁকে বসবে, হয়তো পড়াশোনাই করবে না। ওই রমলা ছেলে ওর 12টা বাজিয়েছে, আমি দেখছি। থাক, রাত অনেক হয়েছে, এখন শোয়া দরকার। কাল সকালে ওর সাথে কথা বলবো আমি। বাবা, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ, তোমার সাথে আমার কিছু কথা ছিল, ভেবেছিলাম পরে বলবো। আচ্ছা ঠিক আছে, তুমি কি বলতে চাও বলো। আমি রমলা মাসির বাসায় থেকে পড়াশোনা করতে চাই। ভালো কথা, উনি ভালো মানুষ, তোমাকে অনেক স্নেহ করেন। তুমি যদি ওনার বাড়িতে থেকে পড়াশোনা করো, উনি হয়তো কোনো টাকা পয়সাও নেবেন না। আর যদি টাকা নেন, সেটা দেওয়ার ক্ষমতা তো আমার নেই। বাবা, আমি যদি টিউশনি করি? না, আমি চাই না যে তুমি লেখাপড়ার সাথে সাথে অন্য কিছু করো। শোনো, শহরে একটা ফান্ড আছে যারা মেধাবী স্টুডেন্টদের জন্য টাকা পয়সা দিয়ে সাহায্য করে। ফান্ড? কি ধরনের ফান্ড? এসি রায়ের নাম নিশ্চয়ই শুনেছ, অনেকগুলো চা বাগানের মালিক। উনি খুব দান ধ্যান করে থাকেন এবং জেলার মেধাবী ছাত্রছাত্রীদের জন্য পড়াশোনার সাহায্যও করে থাকেন আর্থিকভাবে। আমি তোমার জন্য একটা দরখাস্ত করেছি, ওনারা তাতে রাজি হয়েছেন, কিন্তু একটা শর্ত, যে ওনাদের ঠিক করা কলেজে তোমাকে পড়াশোনা করতে হবে। আর তুমি যদি রমলা মাসির ঠিক করা কলেজে পড়তে যাও, সেক্ষেত্রে তুমি সেই আর্থিক সাহায্যটা পাবে না। এবার তুমিই বলো, তুমি কি রমলা মাসির দয়ায় পড়াশোনা করতে চাও নাকি? কিন্তু বাবা, এই ফান্ড থেকে সাহায্য নেওয়া তো এক ধরনের দয়াই হলো। না, দান দক্ষিণে না, এটা হলো স্কলারশিপ। তুমি তোমার মেধা দিয়ে ভালো রেজাল্ট করে এটা অর্জন করেছো, এটা গর্বের কথা। এই কথাটা সবসময় মনে রাখবে। শোনো, এই কাগজে কটা সই করতে হবে। এটা তো ব্যাংকের ফর্ম বাবা। ওনারা টাকাটা ব্যাংকের মাধ্যমে দেবেন। এখনই সই করতে হবে? কেন, এখন করলে অসুবিধা কিসের? না মানে, আমি একটু ঘুরে আসি, তুমি যখন দুপুরে খেতে আসবে তখন সই করে দিব।
আমি মাটি দিয়ে একটা বাড়ি বানিয়েছি। কোথায়? নদীর ধারে। সেটা তো বালি দিয়ে বানানো হয়, জলে ধুয়ে যাবে না? যাক, কিন্তু মনে তো থাকবে ওটা আমার নিজের বাড়ি। কিন্তু যে বাড়ি বানাতে অনেক টাকা লাগবে, কোথায় পাবো সেটা? জানি না, কিন্তু বাড়িটা আমার চাই চাই। খুব চাই। শোনো, হুম? তুমি আমাকে একটা বাড়ি বানিয়ে দিতে পারবে না? খুব পারবো। সেজন্যও যে টাকা লাগবে। জোগাড় করব। কেমন করে? কি করে পারবো? চাকরি করে। সেই ছোটবেলা থেকেই তো লেখাপড়া করে এসেছি। দুবেলার টাকা জমিয়ে একটা সুন্দর বাড়ি বানিয়ে ফেলবো। তুমি জানো, তুমি না অনেক লক্ষ্মী। তুমিও খুব লক্ষ্মী। কাল আমি বাড়িটার একটা ছবি আঁকবো, আর 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 একটা গাড়ির ছবি। কত স্বপ্ন তোমার। মা, বল। একটা কথা বলবে? হুম। না, থাক। এই শোন, কি বলবি বল। না মানে বলছিলাম কি, আচ্ছা মা, তুমি কি জানো বাবা কেন আমার রমলা মাসির বাসায় রেখে পড়াতে চাচ্ছেন না? না, জানি না। ও, আমি ভেবেছিলাম বাবা হয়তো বা এক কথায় রাজি হয়ে যাবেন। কেউ যদি রাজি হওয়ার না থাকে তাহলে সেটা হয়তো বা তুমি। ভুল ভেবেছিলি। আচ্ছা, রমলা মাসির বাড়িতে থাকার কি দরকার? তোর বাবার যে ব্যবস্থাটা করছে সেটা কি খারাপ? রমলা মাসির দয়া নেওয়ার কি দরকার তোর? দয়া কথাটা বললে কেন? গতকাল তো তোমরা সবাই অন্য সুরে ছিলে। হুট করে বাবা একটা ব্যবস্থা করে ফেললো বলে আজ রমলা মাসির সমস্ত উপকার দয়া হয়ে গেল। তর্ক করবি না, একদম মুখে মুখে তর্ক করবি না। তর্ক করে আমি একদম পছন্দ করি না। যা এখান থেকে, আমার অনেক কাজ পড়ে আছে। আর রমলা মাসির কি এমন আছে যে তার কাছে গিয়ে থাকতে হবে? রমলা মাসির কিছু আছে কিনা আমি জানি না, কিন্তু আমার আছে। তোমার ওই হাড়ি পাতিলের তলায় যেমন কালি লেগে আছে, তেমনি আমার অতীতের গায়ে অনেক কালি লেগে আছে। কিন্তু ওই কালির রং কালো নয়, সাদা রং হয়ে আমার জড়িয়ে আছে। দীপা, কিন্তু এই কালি মুছা যায় না। আমি মুছতে চাই, লোকে বারবার মনে করিয়ে দেয় যে আমার একটা দাগ আছে। ভেবেছিলাম রমলা মাসির বাড়িতে থেকে নিজের বিধবা হওয়ার কথাটা গোপন করতে পারবো। আমি লজ্জা পাই না, কিন্তু মানুষ যখন খুঁটিয়ে খুঁটিয়ে আমায় জিজ্ঞেস করবে
তোমার স্বামী কে ছিল, কবে বিয়ে হয়েছে, কি করে বিধবা হলে? আমি সহ্য করতে পারবো না মা, আমি সহ্য করতে পারবো না। আমার লেখাপড়া তো দূরেই থাক, আমার নিঃশ্বাস নেওয়াটাও কঠিন হয়ে যাবে। পারবো না মা, আমি পারবো না। দীপা, দীপা, মা আমার, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোর বাবাকে বলে দেখি কি করা যায়। কি কি বলতে হবে বল।